Hello. Welcome to Solar Dome. This is your smart humanoid assistant. বানানো হয়েছে পৃথিবীতে শক্তির প্রধান উৎস সূর্যের প্রতিকৃতি। দি উইন্ড গ্লোব ইউসেপের এলইডি টানেল, যার মাধ্যমে তুলে ধরা হয়েছে কিভাবে ধীরে ধীরে পৃথিবী শেষের দিকে এগিয়ে চলেছে। মানুষই তার নিজের প্রয়োজনে পৃথিবীতে বিশাল পরিবর্তন এনেছে, যা আজ তার নিজের অস্তিত্বকেই বিপন্ন করছে। অনেক ওয়্যাক্স স্ট্যাচু রয়েছে। ফিউচার সিটি এইরকম হতে চলেছে। আমি এখন ইকো পার্কের সোলার ডোমের বাইরে দাঁড়িয়ে আছি। 2086টি সোলার প্যানেল দিয়ে তৈরি এই সোলার ডোম ভারতবর্ষের প্রথম সোলার ডোম বা রিনিউয়েবল এনার্জি মিউজিয়াম। বাইরে এখন ঘুরে দেখছি, এবার আমরা যাব ভিতরে। ইকো পার্কের 6 নম্বর গেটের কাছেই তৈরি হয়েছে এই মিউজিয়ামটি। এই সোলার ডোমে এন্ট্রি ফি 200 টাকা পার হেড। 3 বছরের নিচে বাচ্চাদের প্রবেশ মূল্য লাগে না। স্কুল থেকে অর্গানাইজ করা গ্রুপে এলে শিক্ষার্থীদের 100 টাকা পার হেড প্রবেশ মূল্য দিতে হবে, আর অ্যাসিস্ট্যান্সের জন্য রোবট নিলে 100 টাকা এক্সট্রা পে করতে হবে। এই গেট থেকে এন্ট্রি নিয়ে বাম দিকে রয়েছে টিকিট কাউন্টার। অনলাইন এবং অফলাইন দুটো মোডেই পেমেন্ট করার অপশান আছে। টিকিট কাউন্টারের উল্টো দিকে রয়েছে ব্যাগ জমা রাখার কাউন্টার। লবিতে প্রবেশ করলেই রয়েছে রোবট কিউরিও। 100 টাকা এক্সট্রা পে করা থাকলে এই রোবটটি আপনার সাথী হতে পারে কিছুক্ষণের জন্য। এই ট্র্যাকের উপরে চলতে চলতে সোলার ডোমের ব্যাপারে তথ্য দেবে আপনাকে এই রোবটটি। এই হিউম্যানয়েড রোবটটি রয়েছে ভিজিটর্সদের ওয়েলকাম করার জন্য। রোবটটার সামনে দাঁড়ালে ও সেন্স করে ইন্টারঅ্যাক্ট করতে পারে। Welcome to Solar Dome. This is your smart humanoid assistant. Explore Solar Dome to gain insights into renewable energy and understand why it's essential. পাশেই রয়েছে এই ফিউচারিস্টিক ইভি কারের মডেল। এই ইলেকট্রিক ভেহিকেলের মডেলটি তৈরি করেছে নিসান কোম্পানি। নিয়ার ফিউচারে এই রকম লুকের গাড়ি দেখতে পাওয়া যাবে কলকাতার রাস্তায়। এখানে আছে সার্বিয়ান আমেরিকান ফিউচারিস্ট ইঞ্জিনিয়ার, যাকে এসি ইলেকট্রিকের জনক বলা হয়, সেই নিকোলা টেসলার একটা মোমের তৈরি মূর্তি। এই মিউজিয়ামটিতে টোটাল 7টা ফ্লোর আছে। কোন ফ্লোরে কি আছে তার বিস্তারিত বর্ণনা করা আছে এই ওয়ালে। সামনের এই হিস্ট্রি অফ এনার্জি লেখা ওয়ালে প্রাচীনকাল থেকে বর্তমান সময় পর্যন্ত কিভাবে এনার্জি ট্রান্সফর্ম হয়েছে মানবজাতির প্রচেষ্টা এবং প্রয়োজনে, সেটা তুলে ধরা হয়েছে। খ্রিস্টপূর্ব 2 লক্ষ বছরে প্রথম আগুন জ্বালানো থেকে শুরু, তারপর ধীরে ধীরে জিওথার্মাল এনার্জি আবিষ্কার, মাইনিং, পাওয়ার প্ল্যান্ট, প্রথম পেট্রোল চালিত মোটর গাড়ি, তারপর নিউক্লিয়ার ফিশন ইনভেনশন, এবং তারপর সোলার পাওয়ারকে কাজে লাগানোর প্রক্রিয়া, এসবই এই টাইমলাইনের মাধ্যমে তুলে ধরা হয়েছে। এখানে বানানো হয়েছে পৃথিবীতে শক্তির প্রধান উৎস সূর্যের প্রতিকৃতি। যুগ যুগ ধরে যথেচ্ছভাবে এনার্জি ব্যবহারের ফলে আজ আমরা জলবায়ুগত বৈচিত্র্যের সম্মুখীন। ধীরে ধীরে পৃথিবী বসবাসের অযোগ্য হয়ে উঠছে। পরবর্তী প্রজন্মকে নিরাপদ করার প্রচেষ্টা শুরু হয়েছে বিশ্বজুড়ে। তার একটা ক্ষুদ্র সংস্করণ এই মিউজিয়াম। এখানে বড় বড় করে লেখা, দ্য জার্নি টু এ সাস্টেনেবল টুমরো বিগিনস নাও। আজ থেকে যাত্রা শুরু হোক একটি নিরাপদ আগামীকালের দিকে। এখানে বানানো হয়েছে এই পুরো মিউজিয়ামটির একটি মডেল। আওয়ার আর্থ ইজ ডাইং এভরি সেকেন্ড, অ্যাক্ট নাও। এখানে তুলে ধরা হয়েছে জলবায়ু পরিবর্তনের টাইমলাইন, জীবাশ্ম জ্বালানির ব্যবহার
বনভূমি ধ্বংস সহ আরও বেশ কিছু কারণে ধীরে ধীরে টেম্পারেচার বেড়ে যাচ্ছে পৃথিবীর, এবং হিমবাহ খুব দ্রুত গলে যাচ্ছে। এভাবে চলতে থাকলে পৃথিবী একদিন জলের তলায় চলে যাবার সম্ভাবনা রয়েছে। জলবায়ু পরিবর্তনের কারণে সম্প্রতি ঘটে যাওয়া বেশ কয়েকটা বিপর্যয় দেখানো হয়েছে এই টিভি ডিসপ্লেতে। আর্থ ক্রাইজ ফর রেস্কিউ। কিসের জন্য পৃথিবী ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে তার কয়েকটা প্রধান কারণ এই ডিসপ্লেতে দেখানো হয়েছে। এই এলইডি টানেলগুলো অসাধারণ দেখতে লাগছে। পরপর এরকম 6টা টানেল আছে যেখানে ক্লাইমেট চেঞ্জ রিলেটেড অ্যাওয়ারনেস ভিডিও দেখানো হচ্ছে কীভাবে মানুষের কার্যকলাপে জীববৈচিত্র্য এবং পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। দ্য সিচুয়েশন ইজ গ্রিম, হেল্প আস সেভ দ্য প্ল্যানেট। এখন অবস্থা ভয়াবহ, পৃথিবীকে বাঁচাতে আমাদেরকে সাহায্য করুন। মোমের তৈরি এই মূর্তিগুলো একেবারে জীবন্ত মনে হচ্ছে। দুই দিকে ওয়ালে পশু পাখি সহ বনভূমির সুন্দর সিনারি রয়েছে। নগরায়নের কারণে আমরা পৃথিবী গ্রহকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছি। গত 200 বছরে 711 টাইপসের প্রাণী পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে। এই মূর্তিটিকে দেখুন, একেবারে রিয়েল মনে হচ্ছে। সত্যি অসাধারণভাবে তৈরি করা হয়েছে এগুলো। স্পাইরাল র্যাম্পে হেঁটে উপরে ওঠার সময় ওয়ালে চোখে পড়বে বিলুপ্ত হয়ে যাওয়া বা বিলুপ্ত প্রায় পশু পাখির কারুকাজ করা। প্রত্যেকটি প্রাণীর পাশেই রয়েছে একটা ট্যাগ, যে ট্যাগে সেই প্রাণীটির সংরক্ষণের স্ট্যাটাস লেখা রয়েছে। যেমন প্যাসেঞ্জার পিজন এখন বিলুপ্ত। মানুষের খাদ্যাভ্যাসের কারণে এই প্রাণীটি বিলুপ্ত হয়ে গেছে। এখন আমরা পৌঁছে গেছি L1-এ। সামনেই ফাদার অফ ইন্ডিয়ান ফিজিক্স স্যার সিভি রামানের স্ট্যাচু। এই ফ্লোরে আছে 2টো থিয়েটার এবং বেশ কয়েকটি ডিসপ্লে। রিনিউয়েবল এনার্জির ব্যবহার বাড়িয়ে আমরা পরবর্তী প্রজন্মের জন্য পৃথিবীকে সাস্টেনেবল কিভাবে রাখতে পারি, মেনলি সেই সবই ডিসপ্লে করা হয়েছে। সিডনিতে অবস্থিত শ্রী সাই বাবার সংস্থানের সাই প্রসাদালয়ে বিশ্বের সর্ববৃহৎ সৌরশক্তি চালিত রান্নার ব্যবস্থা আছে। রান্নাঘরের ছাদের ওপর রাখা সৌর থালা রান্নার জন্য বিদ্যুৎ উৎপাদন করে। বর্তমানে ভারত 80 গিগাওয়াট পুনর্ব্যবহারযোগ্য শক্তি উৎপাদনের ক্ষমতা রাখে, বিশ্বের মধ্যে যা তৃতীয় সর্ববৃহৎ। প্রবেশ করছি থিয়েটারের ভিতর। Governments and institutions worldwide must enact laws that promote renewable energy adoption. পুনর্ব্যবহারযোগ্য শক্তি সেই আশা। এই বৃহৎ বিশ্ব ব্রহ্মাণ্ডের একটি ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ পৃথিবীতে মানুষের বাস। কিন্তু এই মানুষই তার নিজের প্রয়োজনে পৃথিবীতে বিশাল পরিবর্তন এনেছে, যা আজ তার নিজের অস্তিত্বকেই বিপন্ন করছে। মাত্র 2 শতাব্দীতে আমরা আমাদের এই পৃথিবীকে ধ্বংসের পথে ঠেলে দিয়েছি, নিজেদের এবং অন্যান্য অনেক প্রাণীর অস্তিত্বের সংকটের কারণ হয়ে দাঁড়িয়েছি। 1/3 বেশি বন নিশ্চিহ্ন হয়ে গেছে,
শতাধিক প্রজাতি নিশ্চিহ্ন হয়ে গেছে। এখনো বাকি পড়ে রয়েছে কিছু প্রাকৃতিক সম্পদ, যা আমাদের বাঁচাতেই হবে। তাই এত হতাশার মধ্যেও আশা আছে। সেই আশাই হচ্ছে পুনর্ব্যবহারযোগ্য শক্তির ব্যবহার। উপযুক্ত সময়ের মধ্যে পুনর্ব্যবহারযোগ্য শক্তি পুরোপুরি ব্যবহার করলে আমরা আশার দিকে এক পা করে এগোব। পৃথিবীর বুকে এঁকে দেওয়া ক্ষত চিহ্নে প্রলেপ দিতে পারব। এই হতাশাপূর্ণ পরিবেশে পৃথিবীর প্রাকৃতিক সম্পদ থেকে আহত পুনর্ব্যবহারযোগ্য শক্তি আমাদের আশার আলো দেখাবে। আমরা এই র্যাম্পে কতটা হাঁটছি এবং কত ক্যালোরি বার্ন হচ্ছে সেটার পরিমাপ করা আছে। প্রতি 5 মিটার অন্তর অন্তর সেটা মার্ক করা আছে। L2 এর কাছ থেকে লবিটা ঠিক এই রকম দেখাচ্ছে। L2 এ মাইকেল ফ্যারাডের স্ট্যাচু রয়েছে। এই ফ্লোরে পুনর্ব্যবহারযোগ্য শক্তির ব্যবহার করে আমরা কিভাবে ইলেকট্রিসিটি উৎপন্ন করি সেটা দেখানো হয়েছে। জলবিদ্যুৎ কেন্দ্রের ডেমোর মাধ্যমে কিভাবে জল প্রবাহের গতিশক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপন্ন হয় স্টেপ বাই স্টেপ সেটা বর্ণনা করা হয়েছে। পাশেই রয়েছে সুন্দরভাবে উপস্থাপনা করা জোয়ার ভাটা থেকে উৎপন্ন বিদ্যুৎ কেন্দ্রের ডেমো। এই মিউজিয়ামের ভিতরে প্রচুর শিক্ষণীয় বিষয় রয়েছে। এখানে অবশ্যই আসুন এবং এক্সপেরিয়েন্স করুন এই অসাধারণ মিউজিয়ামটি। এন্ট্রি ফি একটু বেশি মনে হলেও এখানে ঢোকার পর ফিল করবেন দিস মিউজিয়াম ইজ ওয়ার্থ এভরি পেনি। পাশেই রয়েছে বায়ু শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদনের কমপ্লিট প্রসেসের একটা ডেমো। এইগুলো সবই রিনিউয়েবল এনার্জি বা পুনর্ব্যবহারযোগ্য শক্তির উৎস। জীবাশ্ম জ্বালানি বা ফসিল ফুয়েলস যেমন কোল, পেট্রোলিয়াম ইত্যাদি থেকে উৎপন্ন এনার্জি তুলনামূলক কম খরচে পাওয়া গেলেও এইগুলো নন রিনিউয়েবল হওয়ার জন্য আমাদের পরিবেশগত একটা লং টার্ম নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে। এই মিউজিয়ামটি সবার জন্য, বিশেষ করে স্টুডেন্টসদের জন্য কলকাতায় একটা মাস্ট ভিজিট প্লেস বলে আমার মনে হয়েছে। L3-তে আছে পদ্মবিভূষণ প্রাপ্ত বঙ্গের কৃতি সন্তান সত্যেন্দ্রনাথ বোসের ওয়্যাক্স স্ট্যাচু। L2 এর মতো L3-তেও পুনর্ব্যবহারযোগ্য শক্তির ডেমো দেখানো হয়েছে। যেমন এখানে দেখানো হয়েছে এটা জিওথার্মাল প্ল্যান্ট কেমন দেখতে হয় তার একটা ডেমো এখানে রয়েছে। আছে জেমস ক্লার্ক ম্যাক্সওয়েলের স্ট্যাচু। L3 ফ্লোরের এই সেকশানে দেখানো হয়েছে রিনিউয়েবল এনার্জি বা পুনর্ব্যবহারযোগ্য শক্তির প্রধান উৎস সোলার এনার্জি কিভাবে কাজ করে। পৃথিবীর কোথায় বর্তমানে সোলার পাওয়ার প্ল্যান্ট আছে সেইগুলো এখানে তুলে ধরা হয়েছে। এই টিভি ডিসপ্লেতে সোলার ফটোভোল্টাইক সেল কত ধরনের হয় এবং তাদের বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে। এখন আমরা আছি L4-এ। L4-এ আপনাকে ওয়েলকাম করার জন্য আছেন ফাদার অফ মডার্ন ফিজিক্স অ্যালবার্ট আইনস্টাইন। এই টিভি ডিসপ্লের মাধ্যমে কার্বন ফুটপ্রিন্ট এবং ওয়াটার ফুটপ্রিন্ট মেজার করতে পারেন। কার্বন ফুটপ্রিন্ট মানে একজন ব্যক্তি বা একটি ফ্যামিলির
চাহিদা পূরণে এক বছরে কত পরিমাণ গ্রিনহাউস গ্যাস বা CO2 প্রডিউস হয় সেটা এখানে দেখতে পাওয়া যাবে। ওয়াটার ফুটপ্রিন্টও তাই, মানে একজন ব্যক্তি বা একটা ফ্যামিলির কারণে কত জল দূষণ হয় সেটা সব ইনফরমেশান দিয়ে এখান থেকে দেখা যেতে পারে, যার মানে আমরা বুঝতে পারবো যে আমাদের কারণে পৃথিবীর কতটা ক্ষতি হচ্ছে ইন্ডিভিজুয়ালি বা ফ্যামিলি ওয়াইজ। L4 ফ্লোরটাকে ইন্টারেক্টিভ ফান জোন বলা যেতে পারে। এখানে কিছু মজা করার সুযোগ রয়েছে। 2 মিনিট সাইক্লিংয়ের মাধ্যমে কত এনার্জি প্রডিউস করতে পারেন ট্রাই করে অবশ্যই দেখতে পারেন। আমি যখন গিয়েছিলাম তখন ডিসপ্লে বোর্ডটা কাজ করছিল না, তা আমি বুঝতে পারিনি। এছাড়াও উইন্ড ফার্ম বানানোরও চেষ্টা করা যেতে পারে, এখানে সে অপশানও আছে। L5-এ আছে অ্যাপেলের কর্ণধার স্টিভ জবসের স্ট্যাচু, ফাদার অফ ডিজিটাল রেভলিউশন। এই ফ্লোরে টেকনোলজিকে সঙ্গী করে কম এনার্জি ইউজ করে স্মার্ট সিটি তৈরির মাধ্যমে উজ্জ্বল ভবিষ্যতের দিক নির্দেশনা তুলে ধরা হয়েছে। এখন আমরা এগিয়ে চলেছি L6-এর দিকে, অর্থাৎ টপ ফ্লোরের দিকে। L6-এ রয়েছে ইলন মাস্কের স্ট্যাচু। এই ফ্লোরে একটা ক্যাফেটেরিয়াও আছে, চাইলে এখান থেকে স্ন্যাক্সও নিয়ে নিতে পারেন। আছে ফিউচার সিটির ভিশনারি কিছু অপূর্ব ডিসপ্লে বোর্ড। এটা ফিউচারিস্টিক কারের একটা মডেল। এই সিঙ্গেল সিটার কারের মডেলটি টেসলার বানানো। ফিউচারে এরকম গাড়িও রাস্তায় দেখতে পাওয়া যাবে। এখানে রয়েছে একটা শপ যেখান থেকে ফোন হোল্ডার, ট্রাইপড, হেডফোনস, বাচ্চাদের জন্য টয় বা সোলার আইটেমস কিনতে পাওয়া যাবে। টপ ফ্লোর থেকে লিফটে করে নিচে যেতে হবে। সোলার ডোম আপনার কেমন লেগেছে সেই মতামত আপনি ফিডব্যাক ডিসপ্লেতে ইনপুট করতে পারেন। ভিডিওটি আপনার কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন, এবং ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এটা আমাকে ইন্সপায়ার করবে আরও ভালো কিছু ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে। দেখা হবে আবার পরের ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।